মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা জনাব মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আপনি আমাদের ইমোশন, আপনার চেহারা দেখে আমরা ভাঙ্গা বুট দিয়েছিলাম কোথায়? দানের শীষে। কেন? মহেশখালীতে যখন আপনি এসে বুট চাইছিলেন তখন আপনি আমাদের আশার জায়গা, আপনি আমাদের ইমোশন, আপনি আমাদের ভালোবাসা, আপনাকে বিশ্বাস করে আমরা ভালো থাকবো, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, এইটার আশায় আমরা ভাঙ্গা বুট দিয়েছিলাম দানের শীষে। তো আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের এই দুঃখ দুর্দশা থেকে আমাদেরকে বাঁচান। একটা লোক জেলে যাওয়া, 19টা অস্ত্র নিয়ে জেলে যাওয়া মানে কিনা উনি শেষ, সেটা ঠিক, কিন্তু ওনার সাথে পুরা ফ্যামিলি 8-10 জনের পরিবার জীবন নিমিশে শেষ, ভবিষ্যৎ অন্ধকার। এইভাবে কলঙ্কিত করা আমাদের মহেশখালীবাসীকে এটা কোনোভাবেই উচিত না। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আকুল আবেদন, প্লিজ আপনি এই বিষয়টা একটু হস্তক্ষেপ করেন। যারা যারা মহেশখালীতে এইভাবে মিথ্যা মামলার শিকার হয়েছে, আপনি ওনাদেরকে উদ্ধার করেন অনতি বিলম্বে। সিআইডি তদন্ত দিয়ে নিরহ মানুষগুলোকে যেভাবে ফাঁসানো হয়েছে, এদের চোখের খান্না থেকে এদেরকে একটু মুক্তি দেন, এদের দুঃখ দুর্দশা থেকে তাদের একটু বাঁচতে দেন, শান্তিতে বাঁচতে দেন। আমরা মহেশখালীবাসী আপনার কাছে আকুল আবেদন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, মহেশখালীতে যে একটা কলঙ্কিত অধ্যায় কোস্টগার্ড, এটাকে অনতি বিলম্বে এখান থেকে নিয়ে যান এবং যথাযথ সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদেরকে মুক্তি দেন। এই আমি মিনুয়ারা মিনু, অত্র হুয়ানক ইউনিয়নের 7-8-9 নং ওয়ার্ডের মহিলা মেম্বার এবং এই ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। আমার জানা মতে এখানে একটা মূল একটা ঘটনা আছে। ঘটনা বলতে আমাদের কেরন্তলিতে একটা বড় সন্ত্রাসী আছে যার নাম ইসমাইল। ওনার নাকি 36টা মামলা ওয়ারেন্ট আছে। উনি বেক্সিমকো কোম্পানির যে জায়গাগুলো আছে উনি দখল করে কাটছে। 5 আগস্টের পরে সরকার পালিয়ে যাওয়ার পরে ওই জায়গাটা বেক্সিমকো কোম্পানি জায়গাটাও দখলে নেওয়ার পরে ও বুক করে কাছে। এরপরে বেক্সিমকো কোম্পানির মালিক থেকে স্থানীয় কয়েকজন লবণ ব্যবসায়ী ওই জায়গাগুলো কিনে আগাম নেওয়ার পরে এখন উনি দখল করে কাছে। উনি চাচ্ছে যে উনি অবৈধভাবে দখলীয় ভাবে থাকবে, কিন্তু এরা কাগজপত্রে যেহেতু এরা নিছে, তো এদের হাত থেকে উনি মানে প্রতি বছরই যাতে সারা জীবন খেতে পারে, এই জন্য যারা এরা 7-8 জন ছিল যে ওনাদের কাছে বেক্সিমকো কোম্পানির কাছ থেকে একটা ইজারা নিছিল, এরা আইন আদালতের মাধ্যমে এরা নিছিল, ওরা বৈধভাবে নিছিল কাগজপত্রে। তো এদের এই যে 8 জন ছিল, 8 জনকে ইসমাইল ওনার অবৈধ টাকা আছে এবং অস্ত্র আছে, অস্ত্রের ভান্ডার আছে। উনি পাহাড়ে থাকে, ওখানে অস্ত্র কারখানা আছে, ওনার ব্যক্তিগত লোক আছে, অস্ত্র বানায়। উনি অনেক বড় সন্ত্রাসী। এখানে মহেশখালীতে সবাই জানে, হুয়ানকে সবাই জানে, এটা একটা ত্রাস। উনি হচ্ছে আমাদের মহেশখালীর জন্য, হুয়ানকের জন্য ত্রাস। এখন এই ধরার ইস্যুটা নিয়ে এখানে কয়েকজন লবণ ব্যবসায়ী এখানে ছিল, গুড়াবাসী ছিল, রফিকুল আলম ভুট্টু ছিল, নুরুল হুদা ছিল, তারপর আহাসানুল্লাহ ছিল, সাথে মিন্টিও ছিল। এরা 7-8 জন, এমনকি গোলাম মুস্তাফা ছিল। তো এরা 7-8 জন ওই বেক্সিমকো কোম্পানির জায়গা জমিনটা নিয়েছিল। এখন উনি কি করছে, এই ইস্যুটা নিয়ে এদের ধ্বংস করার জন্য একটা ফাইতারা শুরু করছে। এর প্রেক্ষিতে এই ঘটনার সূত্র ধরে পরিকল্পিতভাবে ধারাবাহিকভাবে একে সবাইকে অস্ত্র দিয়ে ফাঁসাচ্ছে। প্রথমে ফাঁসাইছে আমার হাজবেন্ডকে ধরছিল নুরুল হুদা, আর আমার মামা শ্বশুর বুট্টুকে ধরছিল। ধরার পর এরা মসজিদে যাচ্ছিল, এরা ভোর 6টার সময় উনি কন্ট্যাক্ট করে, ওনার লোক আছে কোস্টগার্ডের সাথে, ওনার একটা যোগসূত্র আছে, এর ইন্ধনে এর টাকা পয়সা দিয়ে অবৈধভাবে এটা পরিচালনা করে অভিযানটা। তারপর ধরার পরে অস্ত্র দেয়। অস্ত্রটা কিভাবে দেয় সেটা আমি নিজেই সাক্ষী। আমার গেটের পাশে আমার হাজবেন্ডকে মসজিদের গেট থেকে ধরছে, মসজিদ আর আমার বাড়ি এক পাশে একই জায়গায়। তো এরা গাড়ি নিয়ে যাওয়ার মসজিদের উঠান থেকে দুজনকে ধরছে। ধরার পরে এদেরকে গাড়িতে তোলার পরে সকাল হয়ে গেছে, আলোকিত অবস্থায় অস্ত্রগুলো দেখে এদের কষ্ট হচ্ছে। এই অবস্থায় ওরা বাঁশি দিয়ে সমস্ত পাবলিকে এমন ভাবে তাড়া করছে। এরপর একটা বস্তা তুলছে, বস্তায় কি ছিল জানি না। এরপর আমি গেলাম আমার হাজবেন্ডকে আমার মামা শ্বশুরকে ছাড়িয়ে আনার জন্য। ওইখানে গিয়ে শুনতেছি ওনাদের নাকি 2-4টা বন্দুক দিছে এবং লম্বা লম্বা কিরিচ দিছে, এর সাথে গুলিও দিছে। আমার স্বামীর সাথে আমি যোগাযোগ করতে পারি না, ওনাদের সাথে যোগাযোগ করছি। আমি বললাম আমার স্বামী তো নিরহ, কোনো মামলা নাই, তো আপনারা কেন ধরে নিয়ে আসছেন? আমার মামা শ্বশুরকে বলছে মামলা থাকতে পারে, দেখি যদি মামলা না থাকে ছেড়ে দেবো। এরপরে গিয়ে দেখি যে ওনাদের একজন ফোর্স আমাদের সাথে, পাবলিক ফোর্স আমাদের সাথে যোগাযোগ করে, বলছে যে অনেকক্ষণ পর সেটা 2টার দিকে বলে যে আপনারা যদি কিছু টাকা দেন ওনাদেরকে ছাড়িয়ে দেওয়া হবে। কিরকম? বলছে 2 লক্ষ টাকা দেবো। প্রথমে 4 লক্ষ টাকা চাইছিল, আমরা লাস্ট 2 লক্ষ টাকায় আসলাম। তারপরে একটা জীবন, আমাদের একটা পুরো ফ্যামিলির জীবন ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, টাকা তো বিষয় না। আমরা কষ্ট করে 2 লক্ষ টাকা ইমার্জেন্সি ওই সময় জোগাড় করে টাকাগুলো দিছি। দেওয়ার পরে ওনার ফোর্সকেই দিছি। এরা প্রথমে বলছে আপনাদের সাথে কোনো কথা নেই, এটা থানায় হবে, চলে যান।
এরপর আবার উনাদের ওই ফোর্সের সূত্র দ্বারা আমরা ওইখানে যাই, টাকাগুলো উনার হাতে দিই, ফোর্সের হাতে দিই, উনাদের সরাসরি লেনদেন হয়নি এবং আমাদের কাছ থেকে মুসলেখা নিছে, ভিডিওর মাধ্যমে মুসলেখা নিয়ে বলেন আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেয় না, এটা বলে দেন। আমরা তো অলরেডি স্যাটিসফাইড, টাকা দিয়ে হলে তো আমাদের জীবন রক্ষা হচ্ছে। হ্যাঁ, খুব স্বাচ্ছন্দ্য বোধ করে আমরা অলরেডি মুসলেখা দিয়ে দিছি, কোনো টাকা পয়সা নেই না। তারপর আমার হাজবেন্ডকে মামা শ্বশুরকে ছেড়ে দেন, এরপর ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে এরা আবার একটা নিউজ করছে যে আমরা সন্ত্রাসী, গোপন সূত্র পেয়ে সন্ত্রাসী ধরতে গেছিলাম, আমাদের দেখে সন্ত্রাসী পালিয়ে গেছে, পরিত্যক্ত অবস্থা আমরা অস্ত্রগুলো পেয়েছি, এরকম করে একটা ধারা কি সংবাদ সম্মেলন করে অস্ত্রগুলো চালিয়ে দেয়। এরপরে আসলো এখন ওনাদেরকে ছেড়ে দেওয়া, উনি ক্ষুব্ধ, মূল সন্ত্রাসী যিনি এটা পরিচালনা করতেছে, টাকা দিয়ে এদেরকে করতেছে, ওই ইসমাইল, উনি ক্ষুব্ধ হয়ে আবার শুরু করছেন নতুন করে শুরু করার পর আরেকজন ছিল, 8 জনের মধ্যে ব্যবসায়ী, 8 জনের মধ্যে হাসানুল্লাহ ছিল। আমি স্বীকার করি আগে অপরাধ জগতিক ছিল, কিন্তু উনি আত্মসমর্পণ করে উনি ভালো পথে ফিরে আসছে। আমরা এলাকাবাসী যতটুকু জানি, বাইরের লোক সেটা জানবে না। আমরা জানি উনি একজন এলাকার গণ্যমান্য, উনি এলাকার বিভিন্ন বিষয় সমাধান করে, বিচার সালিশে উনি প্রতিনিধি হিসেবে থাকে। ওইরকম একজন লোক হঠাৎ কোনো মামলা ছাড়া ওনাকে আবার অভিযান দেয় কোস্টগার্ড, অভিযান দেওয়ার পর ওনাকেও 1 বস্তা অস্ত্র দিয়ে চালিয়ে দিয়েছে। এটার জন্য আমরা অনেক মানববন্ধন করছি, গলা ফাটাইছি, অনেক কিছু করছি, কিন্তু দুঃখের বিষয় মহেশখালীর অনেক বড় বড় মিডিয়া এসে আমাদের এই ভিডিও ফুটেজ গুলো নেওয়ার পরেও তারা এটা ছাড়লো না, তারা এটা প্রচার করলো না। সেটা আমাদের সবচেয়ে বড় দুঃখ। মহেশখালীকে কিভাবে প্রেজেন্ট করতে চান আপনারা? কেন কিভাবে প্রেজেন্ট করতে চান? মহেশখালী কিভাবে সন্ত্রাসী বানাচ্ছেন কেন? এটা আমাদের মহেশখালীবাসীর জন্য লজ্জা। আমরা অভিযোগ করছি, আমরা প্রতিবাদ করছি, আপনারা এটা হাসানুল্লাহকে কথা হচ্ছে কোস্টগার্ড কন্ট্যাক্ট করে মিশন অভিযানগুলো। হ্যাঁ, তখন তো ইসমাইলের ভাই নিজে ছিল, হাসানুল্লাহকে যে সময় অস্ত্র দিছিল তখন ওই ইসমাইলের ভাই, যেটা ওনার নাম শওকত, উনি নিজেই ছিল প্রত্যক্ষদর্শী, 100 জনের উপরে প্রত্যক্ষদর্শী ছিল। অস্ত্রগুলো উনি কাঁধে করে নিয়ে এসে বস্তাটা ফেলিছে। তা এখন এই দেখেন এই অবস্থা, আমাদের মহেশখালীকে আপনারা দেশের কাছে কিভাবে প্রেজেন্ট করতেছেন? একজন সন্ত্রাসী এটা পরিচালনা করতেছে, এর ভিত্তিতে কোস্টগার্ড অভিযান দিচ্ছে, সেই অভিযানের প্রেক্ষিতে কি করতেছেন আপনারা? বলছেন মহেশখালীতে একজন শীর্ষ সন্ত্রাসী ধরছি, এনার কাছ থেকে 12টা 14টা 20টা অস্ত্র পাইছি। তখন মহেশখালীর এই কলঙ্ক, আমাদের এই কলঙ্ক, এটা তো মহেশখালীবাসীর অপরাধ না? এটা তো একটা সিন্ডিকেটে করতেছে কাউকে ফাঁসানোর জন্য। ওনার অন্যদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে, যাতে অবৈধভাবে এখানে জোর জবরদস্তি করে এলাকার ত্রাস হতে পারে। আপনারা দেখবেন, আমি বলে গেলাম কিছুদিন পরে এই অবস্থা, যে অবস্থা এখন কিছুদিন আগে এই মিন্টুকে ধরলো, শুক্রবার মিন্টুকে ধরলো, মিন্টুকে 19টা নাকি কয়টা অস্ত্র দিছে। এই যে এতগুলো গুলি, এতগুলো অস্ত্র, এতগুলো ক্রিজ দেওয়ার পরেও এত ফাই কোথায়? এতগুলো অস্ত্র কোথায় পায়? কোথায় নতুন নতুন অস্ত্র? আচ্ছা, উনি তো দিন মজুরে, সে খারাপ, ওনার বাড়িতে দেখেন তো, ওনার বাড়ির অবস্থা দেখেন তো, আসবাবপত্র গুলো দেখেন তো মিন্টুর, আপনারা ফুটেজ নিয়ে দেখেন ওনার বাড়ির অবস্থা। একটা দেওয়ালের ঘর, মাটির ঘর, টিনের মাটির ঘর, 1 লক্ষ টাকার সামর্থ্য নাই, 20 লক্ষ টাকার 40 লক্ষ টাকার অস্ত্র পায় কোথায়? উনি যদি এত বড় সন্ত্রাসী হয়ে থাকে, তাহলে তো ওনার ঘর বাড়িতে, ওনার মানুষের জীবন, মানুষ ইনকাম করে কিসের জন্য? পৃথিবীর সুখ করার জন্য। তাহলে ওনার আসবাবপত্র, ওনার ফ্যামিলি দেখলে বোঝা যায় উনি নিতান্ত গরিব মানুষ। ওনাকে এভাবে ফাঁসানোটা কি ঠিক হয়েছে? ঠিক হয়েছে। আপনাদের ঠিক হয়েছে কেন? আপনারা পদোন্নতি পাবেন, বেশ পাবেন, আপনারা সরকারের কাছে সম্মানিত হবেন, আপনাদের পদোন্নতি হবে, কোস্টগার্ডের পদোন্নতি হবে। মহেশখালীর জন্য এটা একটা কলঙ্কিত অধ্যায়। কোস্টগার্ড, আমি যেটা মনে করি, কালামার ছাড়াও কয়েকটা অভিযানে এরকম মিথ্যা প্রমাণিত হওয়ার পরেও কোনো ধরনের সিআইডি তদন্ত হয় না।